সম্মানিত দর্শক, সংবাদপত্র বাংলাদেশ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আমি তারিকুল ইসলাম মাসুম। ভালো আছেন সবাই, সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ আমাদের সাথে স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত আছেন দৈনিক যুগান্তরের চিফ রিপোর্টার জনাব মাসুদ করিম। আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। আজকের পত্রিকাগুলো আলোচনা করব, সংবাদপত্রে যা যা আছে এগুলো আমরা জানি। দেশের মানুষ আমাদের চেয়ে আরও বেশি ভালো জানেন। অনেকগুলো শিরোনাম আছে। মাননীয় প্রধানমন্ত্রী চীন সফর করছেন, কোটা সংস্কার আন্দোলন চলছে, রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, একদিন বিরতি দেওয়া হয়েছে, আবার বুধবার ব্লকেড শুরু হবে, শিক্ষকদের, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন চলছে, তারা সার্বজনীন পেনশন স্কিমে যাবেন না, দুর্নীতি বিরোধী নানান শিরোনাম আমরা এতদিন দেখেছি, বিভিন্ন বাহিনী প্রধান, বিভিন্ন প্রতিষ্ঠানের বড় বড় কর্মকর্তা। সর্বশেষ যে জিনিসটি এসছে দেশের মানুষের সামনে, পিএসসি, পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানের ড্রাইভার থেকে শুরু করে উপপরিচালক পর্যায়ে 2-3 কর্মকর্তা সহ 17 জনকে গ্রেফতার করা হয়েছে। এখন যেই জায়গা থেকে আমাদের জনপ্রশাসনের নিয়োগ হয়, সেই পরীক্ষায় যদি এই দুর্নীতি হয়, টাকা দিয়ে কিনে নিতে, তাহলে এই সিভিল প্রশাসন আমাদেরকে দুর্নীতি ছাড়া আর কি দেবে? ধন্যবাদ। এটা আমাদের এখন এটা যেটা ধরা পড়লো সেটা তো একেবারেই দুর্ভাগ্যজনক ঘটনা যে আমাদের পাবলিক সার্ভিস কমিশন, যেটার উপরে মানুষের সর্বোচ্চ আস্থা এবং যারা মোটামুটি আমাদের দেশ পরিচালনা, শুধু আমি বলবো না, আমি বলবো যে দেশের সার্বিক কল্যাণার্থে যারা কাজ করেন বিভিন্ন ক্যাডারের, যেমন ধরেন আপনি বললেন যে প্রশাসন বা পুলিশ প্রশাসন, কিংবা ধরেন প্রশাসনের বাইরে শিক্ষক, তারপরে অন্যান্য যতগুলি ক্যাডার আছে, প্রত্যেকটা ক্যাডার সার্ভিসের এখান থেকে একটা সর্বোচ্চ মেধাবী লোকদেরকে যাচাই বাছাই করে সেখানে নিয়োগ দেওয়া হয়। তো সেখানে প্রশ্নপত্র ফাঁস করা হয়েছে এবং প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে বিপুল অর্থবিত্ত উপার্জন করা হয়েছে, যেগুলির কোনো উৎস তারা দেখাতে এখন পর্যন্ত সমর্থ হয় নাই। তো সেই সব একজন ড্রাইভারের নাম আসছে, যার নাকি বিপুল বিত্ত বৈভব কুয়াকাটা রিসোর্ট বা অন্যান্য স্থানে এখনও আছে, এবং এমনকি উপপরিচালক পর্যায়ের কর্মকর্তারাও, এরকম 17 জন মোটামুটি। তো শিক্ষার এই যে একটা পর্যায়ে এসে এটা খুবই দুর্ভাগ্যজনক, এটা জাতির জন্য লজ্জাজনক। এবং এর আগে আপনি জানেন যে কারিগরি শিক্ষা বোর্ডে একইভাবে প্রশ্ন ফাঁস এবং অন্যান্য অপকর্ম করার মাধ্যমেও সেখানেও এরকম কিছু পাওয়া গেছে, যেটার মধ্যে চেয়ারম্যান বা তার স্ত্রী কারিগরি শিক্ষা বোর্ডের, তাকে অভিযুক্ত করা হয়েছে। তা আমি যেটা বলতে চাচ্ছি যে শিক্ষার ক্ষেত্রে, শিক্ষাটা হলো একটা জাতির মেরুদণ্ড, এবং যেটা আমাদের একটা জাতিকে ভবিষ্যৎ দেবে, সেই জায়গার গোড়াতেই যদি এরকম দুর্নীতি হয়, তাহলে এটা হয় কি, তারা এটা পরবর্তীতে সেটাই, যেমন ধরেন আজকে দুর্নীতিটা কোথায় কোথায় হচ্ছে, সব জায়গায় হচ্ছে বলতে গেলে। যেমন ধরেন পুলিশ বা কোনো একটা নিয়োগে যখন দুর্নীতি হয়, তখন আমি যখন একটা টাকা দিয়ে চাকরি পাবো, তখন আমি টাকাটা ওঠানোর চেষ্টাও করব সেই দুর্নীতির মাধ্যমেই, কারণ আমি নিজেই তো ওরিয়েন্টেশন, আমার যে শুরুটাই যাত্রা পথেই দুর্নীতির মাধ্যমে। তো সেইভাবে একভাবে ডালপালা মেলে, এবং তারা যে সমস্ত কি পোস্টে থাকে, যারা এই যে বিসিএস এর মাধ্যমে যারা নির্বাচিত, তারা তো একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব ছাড়া এই পদে নিয়োগ করা হয় না। তো তারা এই পদে থেকে যদি দুর্নীতি করে, তাদের অধীনস্থ বহু কর্মকর্তা কর্মচারী থাকেন, যেমন এই পিএসসিতেই তারা ছিলেন, ড্রাইভার পর্যায় পর্যন্ত সেখানে দুর্নীতি এবং সেখানে প্রশ্নপত্র ফাঁস করা হয়েছে। এটা একটা বিরাট ব্যাপার। এবং এটার সঙ্গে আরেকটা জিনিস আমি বলবো, যদি হলিস্টিকলি দেখেন, তাহলে জিনিসটা দেখবেন যে আমাদের দেশে যে সার্বিক পরিস্থিতিটা, আর্থসামাজিক পরিস্থিতিটা, যেমন ধরেন আমাদের এখন কর্মসংস্থানের যে অবস্থা, বেকারত্বের যে অবস্থা, সেখানে সবচেয়ে বেশি মানুষ চেষ্টা করে একটা কাজ পাওয়ার জন্যে, একটা ভালো মর্যাদাপূর্ণ কাজ পাওয়ার জন্য, এবং সেই জায়গাটা পাওয়ার সেই জায়গাটার অপ্রতুলতার কারণে এখানে প্রতিযোগিতাটাও বেশি, এবং এই প্রতিযোগিতার বেশির কারণেই টাকার অঙ্কও বেশি। তো এই কারণে আমি যেটা বলছি যে আমরা যদি মানুষকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারতাম, আমরা যদি তাদের জন্যে ব্যাপক ভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি করতে পারতাম, এবং আমরা যদি এই প্রত্যেকটা ঘটনাকে, যেগুলি ঘটনা অতীতে ঘটেছে, জবাবদিহিতার মধ্যে আনতে পারতাম, তাহলে আমাদের সোসাইটিতে আমাদের যে এই যে বদনাম, দুর্নীতি যে বদনাম, আমরা যে প্রতিদিন নিউজ পেপারে অনেক এই
খবরের আড়ালে পড়ে যাচ্ছে এই সমস্ত দুর্নীতির খবর, তখন আমাদের পত্রিকাগুলি যখন একটা দেশে দেখে বাইরের লোকেরা, তারা বলে যে এটা তো বাংলাদেশে একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার যেখানে দুর্নীতি হয়, কিন্তু বেশিরভাগ মানুষ তো এখানে দুর্নীতি করে না, কিন্তু যারা করে স্বল্প সংখ্যক তারা এত বেশি দুর্নীতি করে যে কারণে যে বিরাট অনেস্টি আমাদের দেশের যে এটা সেই সুনামটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তাই আমি মনে করি যে এই সমস্ত ব্যাপারে, এই দুর্নীতির ব্যাপারে একটা জবাবদিহিতার ব্যবস্থাটা কঠোর হওয়া উচিত। সরকার যেটা বলছে জিরো টলারেন্স তারা গ্রহণ করবেন, সেই জিরো টলারেন্সটা যেন রিয়ালিটি হয়, শুধু কথার কথা না থাকে। বিশেষ করে আমি বলবো যে রাজনৈতিক পর্যায় থেকে ব্যাপারটাকে দেখা দরকার, কারণ এখানে আমলাতন্ত্রের নাম যখন আসছে এবং আমলাতন্ত্রের টপ কর্মকর্তাদের নাম যখন আসছে, তখন কিন্তু সেখানে রাজনৈতিক পর্যায় থেকে একটা কমিটমেন্ট না থাকলে সেটা রোধ করা কঠিন হবে। তবে একটা ভালো দিক যে এই সমস্ত খবরগুলি আসছে, কেউ আর রাগঢাক করছে না, দুর্নীতির খবরগুলি আমাদের মিডিয়াতে আসছে। এখন যেটা রাষ্ট্রের দায়িত্ব হবে, বিশেষ করে দুর্নীতি দমন কমিশন এবং কনসার্ন বিভাগগুলির দায়িত্ব হবে এই যাদের বিরুদ্ধে অভিযোগটা আসছে তাদেরকে তো বটেই, যাদের বিরুদ্ধে অভিযোগটা পেপারে আসে নাই কিন্তু কোনোভাবে পাওয়া গেছে, চোখে পড়েছে কোনোভাবে, তাদেরকেও জবাবদিহিতার মধ্যে আনা, আইনের আওতায় নিয়ে আসা, যাতে করে একটা সুন্দর স্বচ্ছ সমাজ আমরা প্রতিষ্ঠা করতে পারি এবং যাতে করে বছর বছর আমাদের এর সাথে দুইটা বিষয় দুইটা সম্পূরক প্রশ্ন আসে। একটা হলো পাবলিক সার্ভিস কমিশন বা সরকারি কর্ম কমিশন। সরকারি কর্ম কমিশন কি এর দায় এড়াতে পারে? আর যেইভাবে বিভিন্ন সেক্টরের দুর্নীতি সামনে আসছে, দুর্নীতি দমন কমিশনের কি সেই জনবল আছে যে সবাইকে বিচারের আওতায় আনবে? এক নম্বর প্রশ্ন হলো যে দুর্নীতি দমন না, মানে পাবলিক সার্ভিস কমিশন দায় তো এড়াইতে পারে না, দায় তো তাদেরই, এড়ানো তো প্রশ্নই আসে না, এটা তো তাদেরই দায়, যেহেতু তাদের ডিপার্টমেন্টে দুর্নীতি হয়েছে। আপনার কোন দপ্তরে যদি কোনো দুর্নীতি হয় সেই দায়িত্ব তো আপনার, বাইরে আমার দায়িত্ব পরে, কিন্তু যে ডিপার্টমেন্টে যে বিভাগে দুর্নীতিটা হয়েছে, এবং পাবলিক সার্ভিস কমিশন এটা এত বেশি মানে স্বতন্ত্র সত্তা তাদের আছে, মানে যদিও সরকারি প্রতিষ্ঠান কিন্তু তাদের মধ্যে একটা স্বতন্ত্র সত্তা আছে, এখানে একটা কমিশন আছে রীতিমতো। সুতরাং তারা এই ব্যাপারে তো তাদের ওই সময় যারা দায়িত্বে ছিলেন তাদের তো অবশ্যই দায়িত্ব আছে। এমনকি এখনকার যারা আছেন তারাও যদি জিনিসটা দেখার কোনো আইনি সুযোগ থাকে তাদেরও দেখা উচিত, এবং এই মুহূর্তেও যদি কোনো দুর্নীতি থেকে থাকে, কারণ মানুষের একটু আস্থাহীনতা যখন সৃষ্টি হয়ে গেছে, যেহেতু এইগুলি ফাঁস হয়েছে, সুতরাং পাবলিক সার্ভিস কমিশনের প্রতি মানুষের আস্থার অভাব। সুতরাং এখনকার যারা আছেন তাদের উচিত হবে এমনভাবে কাজগুলি করা যাতে তাদের প্রতি আস্থাটা ফিরে আনা বা একটা ইমেজকে ঠিক করা। আর দুর্নীতি দমন কমিশনের এটা ঠিক যে সমস্ত দেশের সমস্ত বিভাগের সমস্ত সরকারি দপ্তরের এগুলি তাদের একেবারে থরলি ইনভেস্টিগেট করে খুঁজে বের করা সম্ভব না, কিন্তু যেগুলি চোখের সামনে আসছে সেইগুলি তাদের অনুসন্ধান করা উচিত, এবং অনুসন্ধানটা এমনভাবে করা উচিত যাতে এদের যদি অপরাধী হয় তারা যাতে অপরাধে আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যেতে না পারে। মানে আমি বলছি যে তদন্তটা নিখুঁত হওয়া উচিত যাতে যারা দুর্নীতি করেছে তারা কোনোভাবে বেরিয়ে যেতে না পারে আইনের ফাঁক দিয়ে, সেরকম তদন্ত। আর থার্ড একটা কথা আমি বলতে চাইবো যে সর্ষের মধ্যে যদি ভূত থাকে সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। সুতরাং দুর্নীতি দমন কমিশন ইটসেলফকেও সততার সাথে কাজটা করতে হবে, কারণ ইতিমধ্যে কিছু কিছু অভিযোগ এসছে যে তারা কিছু কিছু দুর্নীতিবাজ হিসেবে পরিচিত লোকজনকে ক্লিন সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে কিছুটা তাদের তদন্তে গাফিলতি ছিল। সুতরাং এই বিষয়গুলি মানে প্রশ্নের উদ্রেক করে। তাই আমি বলতে চাচ্ছি যে ফিউচার কার্যক্রমটা কিন্তু একটা হলিস্টিক হইতে হবে, যে আপনি একটা সামগ্রিক এফোর্ট এখানে থাকতে হবে, সমন্বিত এফোর্ট থাকতে হবে, ডিপার্টমেন্টে থাকতে হবে, দুর্নীতি দমন কমিশনে থাকতে হবে, পলিটিক্যাল লেভেলে থাকতে হবে, আমার মিডিয়ার থাকতে হবে, অন্যান্য সবাই মিলে যদি আমরা চেষ্টা করি আমরা একটা কম দুর্নীতি বা দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার যে স্বপ্ন সেটা আমরা বাস্তবায়ন করতে পারবো। আর সেটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের দেশের অনেক বেশি উন্নতি হবে, অর্থনৈতিক উন্নতি হবে, আমাদের ভাবমূর্তি ভালো হবে, বাইরে আমাদের দেশে বিনিয়োগ বেশি হবে এবং একটি নৈতিক সমাজ প্রতিষ্ঠা হবে। প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে আমি আপনার সাথে আরেকটু যুক্ত করতে চাই। বাংলাদেশে এখন একটা নতুন শিক্ষা ব্যবস্থা মাধ্যমিক স্তর থেকে শুরু হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও টেক্সট বুক বোর্ড এখানে প্রশ্ন করে,
তারা অ্যাপের মাধ্যমে পরীক্ষার আগের দিন প্রশ্নপত্র দিয়ে দেয়। সেই প্রশ্নপত্রগুলো স্কুল কর্তৃপক্ষ ছাপিয়ে শিক্ষার্থীদের কাছে দেয়। এখানেও 2টি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, 2-3টি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, প্রতিটি প্রশ্নপত্র ফাঁস হয়েছে এমন খবর আমরা পেয়েছি, আমাদের কাছে এসেছে। অভিভাবকরাও অভিযোগ করেছেন, শিক্ষকরাও বলেছেন। এখন আপনি দেখেন, শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড থেকে বলা হয়েছে যে প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগই নাই, তারা অ্যাপের মাধ্যমে দিচ্ছেন। এখন প্রশ্ন হলো, রাজধানীতে এমন এমন স্কুল আছে যেখানে 20,000 শিক্ষার্থী একসাথে পরীক্ষা দিবে। আপনি অ্যাপের মাধ্যমে 5টা শ্রেণীর প্রশ্নপত্র দিয়ে দিলেন, এটা ছাপাবে কোথায়? প্রিন্টার কোথায়? এই অফিসে কি 20,000 প্রশ্নপত্র ওই 1 ঘন্টার মধ্যে ছাপানোর জন্য প্রিন্টার রেডি করা আছে আগে থেকে? এই জিনিসগুলো তো প্রিন্ট করছে বাইরে ফটোকপির দোকানে, সেখান থেকে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে। সেই এই সমন্বয়ের বিষয়টা দেখো, ধরেন মানুষকে যদি আমরা শুদ্ধভাবে গড়ে তুলতে চাই, আজকের প্রজন্মকেও, তাকেও কিন্তু এই শুদ্ধতার মধ্য দিয়ে যেতে হবে। এখন এরা বাচ্চারা বলে যে প্রশ্ন লিক আউট হয়েছে। যাই হোক, এখন কোটা সংস্কার আন্দোলন চলছে, মাননীয় প্রধানমন্ত্রী চীন সফর করছেন, সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও আন্দোলনে আছেন, অনেকদিন আন্দোলনে আছেন, বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধ। কোন জায়গা থেকে শুরু করবেন? মাননীয় প্রধানমন্ত্রীর সফরটাই বলি আগে, এরপরে অন্য বিষয়ে যাই। মাননীয় প্রধানমন্ত্রী চীন সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ সফর। উনি 4 দিনের সফরে গতকালকে বেইজিংয়ে পৌঁছেছেন। আজকে যে চুক্তি হবে দ্বিপক্ষীয়, এবং কালকে আবার চীনের যে প্রেসিডেন্ট শি জিনপিং, ওনার সঙ্গেও মিটিং হবে। এটা অর্থনৈতিক দিক থেকে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ চাইনিজ যে হেল্প, যে ব্যবসা বাণিজ্য বিনিয়োগ, এই সমস্ত খুব বেশি আমরা পেয়ে থাকি। এবং ভূ রাজনৈতিক দিক থেকেও আমরা যে ব্যালেন্স পলিসি গ্রহণ করে থাকি, মানে কারোর সাথে বৈরিতা নয়, সবার সাথে বন্ধুত্বের যে পররাষ্ট্রনীতি, সেটার জন্য গুরুত্বপূর্ণ। আমরা ওয়েস্টের সাথেও কাজ করি, আমরা নেইবারদের সাথেও কাজ করি, আবার তাদের যে পাল্টা চায়না সেটার সাথে। এখানে অন্তত 20টা MOU সই হবে গুরুত্বপূর্ণ খাতে, অর্থনৈতিক ও ব্যাংকিং খাত, যেগুলো আর্থিক সহায়তা পাওয়া যাবে, বাণিজ্য বিনিয়োগ, ডিজিটাল ইকোনমি, অবকাঠামোগত উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা প্রভৃতি খাতে সহায়তা, 6ষ্ঠ ও 9ম বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ ব্রিজ নির্মাণ, বাংলাদেশ হইতে কৃষি পণ্য রপ্তানি, দুর্যোগ ব্যবস্থাপনা, পিপল টু পিপল কানেক্টিভিটি প্রভৃতি বিষয়ে যে সমঝোতা স্মারকগুলি হবে, এবং আরও অনেক কিছু হবে যেগুলি আমরা এখনই বলতে পারবো না, মিটিংয়ের পরে, চুক্তিগুলি সই হওয়ার পরে, আলাপ আলোচনাগুলি সমাপ্ত হওয়ার পরে বলতে পারবো। তো এটা আমি মনে করি যে অ্যাবসুলেটলি খুবই সিগনিফিক্যান্ট ভিজিট, ইন্ডিয়ার সফরের পরপরই যেহেতু হচ্ছে, এবং ইন্ডিয়ার থেকেও আমাদের বিভিন্ন সহায়তা আমরা পাই, বিশেষ করে তিস্তা নিয়ে 2 দেশের আগ্রহ, তিস্তার যে একটা প্রজেক্ট করার ব্যাপারে, ওয়াটার শেয়ারিংয়ের না, প্রজেক্ট করার ব্যাপারে, সেই সব বিষয়গুলি নিশ্চয়ই আসবে। জিও পলিটিক্সটাও আমরা কিভাবে অগ্রসর হব, সেই বিষয়গুলি সম্বন্ধে আমরা একটা ভালো আইডিয়া পাবো ভিজিটটা হওয়ার পরে। আমরা আশা করি আমাদের দেশে জাতির স্বার্থ সুরক্ষায় যেভাবে কাজ করলে সম্ভব, সেটাই হবে নিশ্চিতভাবে। ব্লকেট চলছে, কোটা সংস্কার আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন। হাইকোর্ট ইতিমধ্যে একটা রায় দিয়েছে, তার প্রতিবাদ করছেন সাধারণ শিক্ষার্থীরা, সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে। গতকাল রাজপথ অনেকটা দুপুরের পর থেকে বন্ধ হয়েছিল, গভীর রাত পর্যন্ত যানজট ছিল, কোনো যানবাহন চলতে পারেনি। পুলিশও অবশ্য কোনো অ্যাকশনে যায়নি। আবার বুধবার, মানে আগামীকাল, একটা গণতান্ত্রিক সোসাইটিতে বা মানে বাংলাদেশের মতো ডেমোক্রেটিক সোশ্যালিস্ট রিপাবলিক যেগুলি আছে, একই সঙ্গে গণতন্ত্র, একই সঙ্গে সমাজের কল্যাণ সাধন করা, সেই সমস্ত দেশগুলিতে একটা হলো যে নানা রকম বৈষম্য থাকে, সেটা রোধ করার জন্য নানা রকম পদক্ষেপ নেওয়া থাকে। যেমন ইন্ডিয়া, বাংলাদেশ, আমেরিকা, এই সমস্ত গণতান্ত্রিক সোসাইটিতে। বাংলাদেশে যেমন একটা আছে, ইন্ডিয়াতে যেমন ধরেন আপনি কাস্ট সিস্টেম আছে, যারা নিম্ন বর্ণ আছে তাদের জন্য ব্যবস্থা আছে। আমেরিকাতে যে স্লেভারি ছিল লং টাইম, কিংবা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বর্ণবাদ যেটা, এই জিনিসগুলি আছে, তো সেইগুলির জন্য ব্যবহার হয়। তো আমাদের দেশ বাংলাদেশ বা ইন্ডিয়ার মতো দেশগুলিতে ওনারা সংরক্ষিত ব্যবস্থাপনা রাখে যারা অনগ্রসর তাদের জন্য। আর আমেরিকাতে সেটা তারা রাখে না, তারা সিস্টেমটা করছে ক্ষতিপূরণ তারা দেয়। তো আমাদের এই সমস্ত এলাকায় সংরক্ষিত ব্যবস্থায় আমরা যেটা দেখি যে মহিলাদের জন্য পার্লামেন্টে কোটা, মানে সংরক্ষিত আসন আছে। এখনও দেখা যাচ্ছে চাকরির কোটাতে ওই জিনিসটা, যে আমরা যে চাকরির বিষয়টা একটু আগেও আমরা আলাপ আলোচনা করলাম। তো এখন আমাদের যেই জিনিসটা হচ্ছে,
আমাদের এই বিতর্কটা যখন হচ্ছে তখন আমাদের অবশ্যই এটা পর্যালোচনা করা দরকার যে এই সিস্টেমটা আমাদের জন্য কতটা উপযুক্ত। মানে আমরা বলছি যে অনগ্রসর লোকজনকে অবশ্যই প্রোটেকশন দিতে হবে। ফর এক্সাম্পল, যিনি প্রতিবন্ধী তাকে অবশ্যই আপনি প্রোটেকশন দিতে হবে, চাকরির ক্ষেত্রে হোক বা আর্থিকভাবে হোক, যেভাবে হোক। কিংবা ধরেন যারা ট্রাইব মানে ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে তাদের জন্য দিতে হবে। কিন্তু আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন, বীর মুক্তিযোদ্ধা, আমরা বেশি সময় পাবো না। হ্যাঁ, তাদের যে সন্তান, তাদের ব্যাপারটা আমার মনে হয় আর একটু চিন্তা করা দরকার, কিভাবে তাদেরকে আমরা সম্মানিত করব। কিংবা আমি মনে করি যে অন্য যে যেমন পোষ্য কোটা, এটা মানে আমাদের সংবিধানে স্পিরিটে আসে না। আমরা যে সোশ্যালিস্ট ডেমোক্রেটিক রিপাবলিক, সেই স্পিরিটে আসে না যে আপনি প্রিভিলেজ পাবেন, আপনার সন্তানের জন্য আরেকজন পাবে না। অনগ্রসররা পেতে পারে, কিন্তু সেটা কোটা দিয়ে দিবেন না অন্যভাবে দিবেন। আর কোটাও যদি রাখেন, এত বিপুল সংখ্যক রাখবেন নাকি কমাবেন। সুতরাং বিতর্কটা যখন আসছে, এটাকে আপনি হেলায় ফেলায় ওড়ে যদি দেওয়া যায়, তাহলে এই ক্রাইসিসটা থেকে যাবে এবং দীর্ঘস্থায়ী হওয়ারও আশঙ্কা আছে। যেটা আপনি বললেন, যানজট হবে, শিক্ষা জট হবে, এবং শিক্ষা ব্যবস্থায় চাকরি পাওয়ার ক্ষেত্রে মেধার চেয়ে এই সমস্ত দিকে গুরুত্ব বেশি পাবে। তো আমি মনে করি জিনিসটা গভীরভাবে চিন্তা করার প্রয়োজন, এবং এটা আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, মানে আমাদের সংবিধানের যে মৌলিক চেতনা, যে সোশ্যালিস্ট রিপাবলিক অফ বাংলাদেশ, ডেমোক্রেট পিপুলস রিপাবলিক যেটা, তো সেটা সেখানে জনগণের কল্যাণ এবং সব মানুষের কল্যাণ যেভাবে নিশ্চিত হয়, সেই আলোকে আমার মনে হয়, কালকে একটা মিটিং হয়েছে, আইনি বিষয়গুলো তারা দেখা হয়েছে, আমার মনে হয় যে সংবিধানের স্পিরিটের আলোকে এটা আবার পুনর্মূল্যায়ন করা উচিত। ধন্যবাদ মাসুদ করিম। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে ছিলেন, অসংখ্য ধন্যবাদ। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। দেখা হতে পারে সে অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।